নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন ছেড়েছেন, অর্থাৎ গণভবন ছেড়েছেন তিনি। তবে তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশের সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে সূত্রের খবর, এবং তারই আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর, এবং তারপরেই ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। অবশেষে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বোন শেখ রেহানা। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জড়ো হয়েছেন লক্ষাধিক মানুষ। পথে নেমেছেন আন্দোলনকারীরা, হাতে বাংলাদেশের পতাকা, মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর মূর্তি ভাঙল বিক্ষোভকারীরা। আপাতত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, কথা দিলেন সেনাপ্রধান। যে দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে,
তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বন দফতরের আধিকারিককে হুমকি দেওয়ার পর শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো অখিল গিরিকে। পদত্যাগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকে। बोले हम कुछ नहीं बोलेंगे, दल मुझसे ऑर्डर देते हैं जे मंत्रिसभा से इस्तीफा देने के। हम इस्तीफा दे दिया, मुख्यमंत्री पास इस्तीफा दे दिया। मैं मेंबर हूँ, असेंबली का मेंबर हूँ। वो असेंबली का आज का लास्ट दिन है, अधिवेशन का लास्ट दिन है। वो अधिवेशन में हम जाते हैं, इसलिए हम आज तो आप असेंबली जा रहे हैं, सीएम के सामने जाएंगे, क्या कहना है? नहीं, हम सीएम को हम कुछ नहीं सीएम के साथ कुछ बात नहीं करेंगे। हमको इस्तीफा देने के बोला, हम इस्तीफा दे दिया। जो घटना घटी क्या कहेंगे उस पे? हम जो घटना घटे, हम आदमी को लेके, गरीब आदमी को लेके हम लड़ाई करने पड़ेगा। लेकिन वो फॉरेस्ट डिपार्टमेंट का जो अधिकारी ने वो बहुत सिचुएशन का जो आज अस्थिर का सिचुएशन होगा, इसलिए वो अधिकारी का कुछ बात के लिए, पब्लिक के लिए वो इंसल्ट करने पड़ेगा। इसलिए हम बोलेगा कुछ बात होगा, इसलिए सिचुएशन क्रिटिकल पोजीशन में चला गया। इसलिए हम पार्टी हमको बोलेगा कि तुम इस्तीफा दे दो, हम इस्तीफा दे दो। डिपार्टमेंट के कंप्लेन पे ऐसा हुआ है, क्या कहेंगे इस पे? फॉरेस्ट डिपार्टमेंट क्या कंप्लेन करेगा, वो मुख्यमंत्री समझा लेगा। हम फॉरेस्ट डिपार्टमेंट का कंप्लेन के लिए हम कुछ बात नहीं करेंगे। हम बात करेंगे, हमको पार्टी ऑर्डर देंगे, ऑर्डर दे दिया, हम इस्तीफा दे देंगे। इस विषय पे क्या आपको अफसोस है? नहीं, कुछ अफसोस नहीं हुआ, कुछ अफसोस नहीं हुआ। विरोधी जो बोल रहे हैं क्या? विरोधी का जो बोलेगा विरोधी के बात के लिए हम कुछ नहीं बोलेंगे। सर आज सीएम से जाकर आप मिलेंगे? आज नहीं, सीएम के साथ हम तो अधिवेशन का साथ मिलेंगे, कोई बात नहीं। एक साथ में तो अधिवेशन होगा, अधिवेशन से मिलेंगे, कोई बात नहीं। ठीक है। পুজোর সরকারি অনুদান নিয়ে এমনিতেই বিরোধীদের নানা মত, আর এরই মধ্যে আবার নয়া বিতর্ক। মুখ্যমন্ত্রী দেওয়া পুজোর অনুদানের টাকা পুজো কমিটির বদলে কমিটির জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। টিটাগড়ের বিবেকনগর সর্বজনীন দুর্গাপুজো, আর এই পুজো কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য। তিনি টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী। অভিযোগ উঠছে 2022 সালে 60,000 এবং 2023 সালে 70,000 টাকা কাউন্সিলর ছেলের নামে খোলা কোম্পানি দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও কাউন্সিলর ও তার স্বামীর দাবি পুজো কমিটির অ্যাকাউন্ট না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। তাদের মতে এখানে বেআইনি কিছুই ঘটেনি। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি জানিয়েছেন তদন্তের দাবি করে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেবেন। সংস্কারের মাত্র এক বছরের মধ্যে ফের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া 2 নম্বর ব্লক এলাকার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু। সমস্যায় নদীর তীরবর্তী 3টি গ্রাম পঞ্চায়েতের সহ গঙ্গাজল ঘাটি ব্লক এলাকার একটা বড় অংশের কয়েক লক্ষ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় মানুষের বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই সেতু। আর এই সেতু দিয়ে স্কুল, কলেজ, চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল সহজেই বাঁকুড়া শহরে পৌঁছানো যায়। 2021 সালে প্রথমবার এই সেতু ভাঙনের পর এক বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে 1 কোটি টাকা ব্যয়ে এই সেতু সংস্কার করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সংস্কার হওয়া অংশই জলের তোড়ে ফের ভেঙে পড়ল। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। বারগাড়ি ব্রিজ নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি। প্রতিবার বর্ষা আসে, প্রতিবার বর্ষাতে আমি বাইট দিই, প্রতিবারই সে নিয়ে টুকটাক কাজ হয়, কিন্তু যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেরকম কিছু হচ্ছে না। বারবার মানকানালী অঞ্চল, ভক্তাবাদ অঞ্চল, তার পাশে যে কাঞ্চনপুর বলতে এই যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত মানুষ প্রায় 1.5 লক্ষ মানুষের এই ব্রিজ দিয়ে যাতায়াত। আজকে সবাই দুর্ভোগের শিকার। জাস্ট 1 বছর আগে 84 লক্ষ টাকা দিয়ে ব্রিজটাকে সংস্কার করা হলো। আমরা বারবার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দাদা যেটা করছেন একটু ভালো করে করুন, তো উনি কি করলেন জানি না। 1 বছরের মধ্যে সেই ব্রিজ আপনারা দেখতে পাবেন
কোথাও 9 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি। আমি জানি না কোন রাস্তায় 9 ইঞ্চি হতে পারে, ঠিক আছে, কিন্তু 6 ইঞ্চি ঢালাই হয় বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। একটা মেন রোড, ব্রিজের ওপরে কখনো 6 ইঞ্চি ঢালাই হয়, কিছু কিছু জায়গায় 5 ইঞ্চিরও কম ঢালাই রয়েছে। তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে, তাহলে আমাদের অঞ্চলের দুর্ভোগ হবে না তো কাদের হবে? জানিছেন? বারবার জানানো হয়েছে, বারবার গতবার জানানো হয়েছিল বলে আজকে রিপেয়ার হয়েছিল। তো এই রিপেয়ারের নিদর্শন, রিপেয়ারের অংশটাই তো ভেঙে গেছে। যতটুকু অংশ রিপেয়ার হয়েছে ততটুকু ভেঙেছে, যতটা পুরনো আছে সেটার মধ্যে কিচ্ছু হয়নি। ওই দিকের গার্ডওয়াল যেটা দেওয়া হয়েছিল সেটাকে উনিয়ে চলে গেছে, এই দিকে ব্রিজের মাঝের অংশটা ভেঙে দিয়েছে। এই হচ্ছে আমাদের উন্নয়ন। কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? পুরো এলাকার মানুষ সমস্যার সম্মুখীন, তারা বাগড়ে কাজে যেতে পারছে না। যারা সবজি চাষ করছে তারা সবজি নিয়ে পরে বাজারে যেতে পারছে না। স্কুল কলেজ, এই তো আজকে যে এইচএস স্টুডেন্টদের ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পেরিয়ে যেতে হচ্ছে, উপায় নেই। হসপিটাল সমস্যা তো পুরোটাই। মানকানালি এটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে বলে কিছুটা রেহাই, নর্মাল রোগীরা এখানে, কিন্তু যারা সিরিয়াস রোগী, যারা গোবিন্দনগরে ভর্তি আছে, তাদেরকে 30-35 কিলোমিটার দূরে ঘুরে পড়ে যেতে হচ্ছে। জলের স্রোতে রিলস বানাতে যাওয়াই হলো কাল, স্রোতে ভেসে গেল এক কিশোর। বারুইপুর উত্তর ভাগ পাম্পিং স্টেশনের ঘটনা। নিখোঁজ কিশোর বছর 17 মোহাম্মদ নাসিম, বাড়ি বারুইপুরের মল্লিকপুর। সংরক্ষিত এলাকায় ঢুকে জলের স্রোতের সঙ্গে রিল বানানোর প্ল্যান করেছিল কিশোর। কলকাতা পুর এলাকা, রাজপুর, সোনারপুর, বারুইপুর, এমনকি উত্তর 24 পরগনার একটা অংশের জল এই উত্তর ভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী এবং মাতলা নদীতে গিয়ে পড়ে। সেই দৃশ্য দেখতে এবং ভিডিও করতে কয়েকজন বন্ধুর সঙ্গে বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে গিয়েছিল এই কিশোর, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। 18 ঘন্টা পর উদ্ধার হয়েছে সেই কিশোরের দেহ। রাতে ভাটপাড়ায় চলল উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি দোকান। রাতের অন্ধকারে ভাটপাড়া পৌর এলাকায় বিধায়কের উপস্থিতিতেই চলল সরকারি জমি দখলমুক্ত করার কাজ। ভাটপাড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে রাস্তার ওপর বেআইনি দোকান তৈরির অভিযোগ উঠেছিল। পৌরসভার দাবি, এ নিয়ে আগেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। রবিবার রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং পৌরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে। রাতের অন্ধকারে উচ্ছেদ নিয়ে উঠছে প্রশ্ন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।